আমাদের আজকে অঙ্ক শুরু হবে 19 দিয়ে। তো 19টা দেখি আমরা কি বলতেছি। In considering the most desirable capital structure of XYZ Limited, the following debt and equity capital after tax have been made at various investment plan. বলতেছে কি যে XYZ লিমিটেডের ইকুইটি এবং ঋণ। ভাই আপনি সাউন্ডটা এরকম কেন ভাই? হ্যাঁ, সাউন্ড এরকম কেন? ওরা তো ক্লিয়ার শুনতেছে বলে। বাকিরা কি শুনতেছো? না না সাউন্ড ডিস্টার্ব, এখন ডিস্টার্ব লাগতেছে। বিকাল হলে সমস্যা। বিকাল বেলায় যত সমস্যা নেই, এখন সমস্যা ভাই আরো নর্মাল কথা হলে সমস্যা পরিষ্কার আসে, কিন্তু যখন পড়াতে যান তখন সমস্যাটা হয়। এই যে এমনি পড়ানো ছাড়া কথা বলে তো ক্লিয়ারই আসে। মাইক্রোফোনেও সমস্যা, এই জন্য হেডফোন দেখলাম। এই একই প্রসেসিং এ বিকালে এই সকালে ক্লাস। আচ্ছা, বলতেছিলাম যে ডেট অ্যান্ড ইকুইটি ক্যাপিটাল এর যে মিক্স, সেই মিক্সটা এখানে দেওয়া আছে। মিক্স বলতে যে একটা কোম্পানি কতটুকু ঋণে বিনিয়োগ করে এবং কতটুকু শেয়ারে বিনিয়োগ করে সেটা দেওয়া আছে, এবং কোম্পানির ভাই কথাই বোঝা যাচ্ছে না, পুরো গ্যার গ্যার করে আসতেছে। আমাদের এখানে 7টা প্ল্যান দেওয়া আছে, ইনভেস্টমেন্ট প্ল্যান 7টা দেওয়া আছে, এবং পার্সেন্টেজ অফ ডেট অর্থাৎ ঋণে কতটুকু বিনিয়োগ হয় সে তার একটা পার্সেন্টেজ দেওয়া আছে। প্ল্যান এতে কোনো ঋণে কোনো টাকা বিনিয়োগ করে নাই। প্ল্যান বিতে 10% ঋণে বিনিয়োগ করছে, প্ল্যান সিতে 20%, ডিতে 30%, ইতে 40%, এফে 50%, আর জিতে হলো 60%। এইভাবে তারা বিনিয়োগ করছে। ঠিক আছে, তাহলে যদি ঋণে 0% করে তাহলে ইকুইটিতে কতটুকু করছে? ইকুইটিতে 100% করছে। ঠিক আছে, কারণ ঋণ এবং ইকুইটি মিলে কোম্পানি গঠন করা হয়েছে। যদি ঋণে শূন্য টাকা বিনিয়োগ করে তার মানে কি সম্পূর্ণ টাকাই প্ল্যানে তারা ইকুইটি ক্যাপিটাল মানে ইকুইটিতে বিনিয়োগ করছে। আবার তোমার কোম্পানি সম্পূর্ণ টাকার 10% বিনিয়োগ করছে হচ্ছে ঋণে, তাহলে 90% বিনিয়োগ করছে ইকুইটিতে। তার মানে 20% যদি ঋণে বিনিয়োগ করে তাহলে 80% বিনিয়োগ করছে ইকুইটিতে, অর্থাৎ দুইটার যোগফল 100% হবে। এবং যখন ঋণে বিনিয়োগ করে তখন তার খরচগুলো কেমন হয় সেগুলো দিয়ে দিচ্ছে। যখন ঋণ শূন্য তখন তাদের ঋণের যে খরচ সেটাও শূন্য। যখন ঋণ 10% বিনিয়োগ করলো তখন তাদের ঋণের ব্যয় 5%, যখন 20% ঋণ তখন তাদের ঋণের ব্যয় 5.20%। এরকম ঋণ যত বাড়তেছে তাদের ঋণের ব্যয়টাও তত বাড়তেছে। পাশাপাশি ইকুইটি কস্টটাও আমাদের কোশ্চেন দেওয়া আছে, ইকুইটি কস্ট। অর্থাৎ ইকুইটি যত বাড়তেছে ইকুইটির হার আমাদের এখানেও, ইকুইটির পরিমাণ যত কমতেছে ইকুইটির যে ব্যয়টা সেটা কিন্তু বাড়তেছে। ইকুইটি কমতেছে কিভাবে বুঝলাম? যেহেতু ঋণ বাড়তেছে তার মধ্যে অবশ্যই ইকুইটি বাড়তেছে। ইকুইটি কমতেছে, ইকুইটি যদি কমে ইকুইটির যে ব্যয় সেটা কি হয়? বাড়তেছে। এখন আমার কাছে জানতে চাওয়া হয়েছে ডিটারমাইন দ্য অপটিমাম ডেট ইকুইটি মিক্স, অর্থাৎ একটা কাম্য ঋণ এবং ইকুইটির মিক্স তৈরি করতে বলছে। কিভাবে করতে বলছে? ফর কম্পিউটিং বাই দ্য ক্যালকুলেটিং দ্য কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল। প্রত্যেকটা আলাদা আলাদা কস্ট অফ ক্যাপিটাল বের করে
তোমাকে বলতে হবে কোনটা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তো আমরা একটা সূত্র শিখছিলাম ওয়েটের। ওয়েটের সূত্র দিয়ে আমরা কিও বের করা শিখছিলাম একটা অঙ্কে। আমরা শিখছিলাম কিভাবে এখানে কস্ট অফ ডেটের সাথে ওয়েট অফ ডেট গুণ করতে হয়, আর কস্ট অফ ইকুইটির সাথে ওয়েট অফ ইকুইটি গুণ করে যোগ করতে হয়। এই সূত্রটা শিখছিলাম একটা অঙ্কে। সেখানে আমাদের একটা ওয়েট দেওয়া ছিল, ঠিক আছে, ডাব্লিউ এর মান দেওয়া ছিল এবং কস্ট অফ ডেট এবং কস্ট অফ ইকুইটি কত পার্সেন্ট সেটা কোশ্চেনে দেওয়া ছিল। আমরা বলছিলাম যে 100% যদি কোম্পানি ইকুইটিতে দেয় তাহলে তার কস্ট অফ ইকুইটিতে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল তাই। পরে বলছিলাম যে প্রশ্নটা পড়ে যে 50% তারা ঋণে বিনিয়োগ করে, সেই ক্ষেত্রে কোম্পানির ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত হয়। এই নিয়মের আমরা একটা অঙ্ক পড়ছিলাম। তো ওই প্রসেসিং এ এটা করতে হবে, কিন্তু এখানে তো আমাদের প্ল্যান তো 60টা প্ল্যান হওয়ার কারণে আমরা ছক আকারে 60টা প্ল্যান একত্রে করছি। তো প্রথমে প্ল্যান গুলো তুললাম। প্ল্যান গুলো তোলার পর আমাদের ওয়েট অফ ডেট কত, ওয়েট অফ ডেট অর্থাৎ ঋণে বিনিয়োগ করছি কতটুকু সেটা আমরা এখানে লিখলাম। এই যে শূন্য এই পার্সেন্টেজ ভেঙে লিখছি সবগুলো। ওয়েট সব সময় পয়েন্ট আকারে লিখবো, ঠিক আছে, পার্সেন্টেজটাকে পয়েন্টে লিখবো। 0% জন্য 0, 10% জন্য 0.1, 20% জন্য 0.2, 30% জন্য 0.3, এইভাবে মানগুলো আমরা তুললাম। এরপরে কস্ট অফ ডেট, কস্ট অফ ডেট, এই যে কস্ট অফ ডেট যেটাকে কেডি দ্বারা প্রকাশ করা হয়, এই মানগুলো আমরা তুললাম। এটা যেভাবে আছে ওইভাবে তুলবো। ওয়েটটা অলওয়েজ পার্সেন্টেজে লিখবো, পয়েন্টে লিখবো। আর কস্ট পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজে লিখবো, পয়েন্টে থাকলে পয়েন্টেই লিখবো। কিন্তু উত্তরে যাওয়ার গুণ 100 গুণ করে দিতে হবে যদি দুইটাই পয়েন্টে থাকে, ঠিক আছে। মনে করো এটাও তুমি পয়েন্টে লিখলা, এটাও তুমি পার্সেন্টেজ এড়িয়ে পয়েন্ট আকারে লিখলা। পয়েন্ট বলতে এখানেও কিন্তু পয়েন্ট আছে, ওই পয়েন্ট শতকরায় থাকলে তুমি শতকরাটাকে ভেঙে নিলে, ওয়েটটা শতকরাটাকে ভেঙে নিবা, আর কস্টটা আমাদের যেভাবে আছে ওইভাবে আমরা বসাবো। আর তুমি যদি এটাকেও যদি শতকরা ভেঙে নাও তাহলে তোমার কি করতে হবে, অঙ্কের শেষে এখানে যে রেজাল্ট গুলো বের হবে প্রত্যেকটার সাথে 100 গুণ করে নিতে হবে পার্সেন্টেজে প্রকাশ করতে চাইলে। আমরা ওই ঝামেলায় যাব না, আমরা শুধু ওয়েটটাকে পয়েন্টে রাখবো, বাকি ওই মানটা যেভাবে আছে ওইভাবে আমরা তুললাম। তাহলে আমি কিন্তু দুইটা মান পেয়ে গেলাম, ওয়েট অফ ডেট আর কস্ট অফ ডেট। আমার এখন লাগবে ওয়েট অফ ইকুইটি, ওয়েট অফ ক্লাস নেওয়ার মাঝখানে ফোন আসে, ফোন আসলে যে সাউন্ড অফ হয়ে যায়। কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি কোশ্চেনে দেওয়া আছে। আর দেখো কস্ট অফ ইকুইটি কোশ্চেনে দেওয়া আছে, এই যে 12, 12, 12.5, 13, 14, 15, 16 এগুলো বসালাম। আর আমাদের দরকার কি, শুধু এখন একটা জিনিস হলে আমি ছকটা কমপ্লিট করতে পারতেছি, সেটা হলো ওয়েট অফ ইকুইটি। ওয়েট অফ ইকুইটি কিন্তু এখানে কোথাও খুঁজে পাবা না। ওই যে আমরা যেভাবে বলছিলাম যে 100% টাকার মধ্যে যদি 0% টাকা ইকুইটি ডেটে বিনিয়োগ করি, তাহলে বাকি 100% টাকা আমার কি ইকুইটিতে বিনিয়োগ, তাহলে 100% মানে কি, পার্সেন্ট যদি বর্জিত করে দেই তাহলে 1 হয় নাকি। এই দুইটার যোগফল 1 হইতে হবে। ওয়েট অফ ইকুইটি এবং ওয়েট অফ ডেট এবং ইকুইটি এই দুটোর যোগফল অলওয়েজ 1 হবে। যেই জায়গায় তুমি যাও 1 হবে। দেখো এই জন্য আমি এখানে বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি কি 1 থেকে ওই ওয়েট অফ ডেট বাদ দিবা, তাহলে তুমি এই মানগুলো পেয়ে যাবে। তাহলে 1 থেকে প্রশ্নে 0 ছিল, 0 বাদ দিছি, এটা হয়েছে 1 থেকে 0.1 বাদ দিছি, এটা হয়েছে 1 থেকে 0.2 বাদ দিছি, এটা হয়েছে, এইভাবে আমরা ওয়েট বের করছি। এখন আমাদের কাজ কি, এই দুটাকে গুণ করা, ওয়েট অফ ইকুইটি এবং কস্ট অফ সরি ওয়েট অফ ডেট এবং কস্ট অফ ডেট, এই দুটা গুণ করবো। ওয়েট অফ ইকুইটি এবং কস্ট অফ ইকুইটি এই দুটা গুণ করবো, ঠিক আছে। এই দুটা গুণ করে যে দুটা ফিল আপ করছি, তারপরে কি করবো, এই দুটাকে যোগ করে দিব।
করে দিলে আমরা কি পেলাম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। যখন আমাদের কোশ্চেনে ওয়েট দেওয়া থাকবে তখন আমাদের ওয়েট অফ কস্ট অফ ক্যাপিটাল বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা আমাদের এই প্রসেসে করতে হয়। যার যার ব্যয়ের সাথে তার ওয়েট গুণ করে যোগ করে দিলে আমরা পেয়ে যাই একটা কোম্পানির সামগ্রিক ব্যয় কত। তাহলে প্ল্যান এ তে তার 12% খরচ, প্ল্যান বি তে 11.30 খরচ, প্ল্যান সি তে 11% খরচ। এভাবে দেখছি কি 7টা প্ল্যানে তাদের কোন প্ল্যানে কেমন খরচ হয়। এখন কি করবে, সে কোনটাকে অপটিমাম বলবে, যেটার খরচ সবচেয়ে কম হবে সেটাকেই তার সে অপটিমাম প্ল্যান বলবে। তো একটু খেয়াল করে দেখি, এইখানে 10.90, এখানেও কিন্তু 10.90। এই সিচুয়েশনে শুধুমাত্র টাকাটা কম লাগবে, মানে খরচটা কম হইতেছে, বাকি কোনোটাই নিবে না, কারণ প্রত্যেকটা সিচুয়েশনেই আমাদের খরচটা বেশি হইতেছে। এই দুইটার মধ্যে আবার কোনটা নিব, দুটাতে একরকম হয়ে গেছে। এখন ঝামেলায় পড়ছে যে আমি কোনটা নিব, এটা নিব না এটা নিব। আমরা কি করব, দুইটাই নিতে পারি, ঠিক আছে। আমরা হয় নিতে পারি, এটা দ্বারা কি ইন্ডিকেট করতেছে, এই যে 30% আর এটা কি 70%, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি অপটিমাম ডেট ইকুইটি মিক্স, অর্থাৎ ওই পরিমাণ ঋণ এবং ইকুইটি নিলে আমাদের ব্যয় সবচেয়ে কম হবে কি পরিমাণ, সেটা হলো 30% বাই 70%। অর্থাৎ তুমি ইকুইটি নিতে পারো 70%, মনে করো 100 টাকার মধ্যে তুমি 70 টাকা নেবা ইকুইটিতে আর 30 টাকা নেবা ঋণে, তাহলে তোমার ব্যয় হবে 10.90। অথবা তুমি বলতে পারো যে না, আমি 100 টাকার মধ্যে 60 টাকা নিব ঋণে আর 40 টাকা নিব হলো ইকুইটিতে। এভাবেও আমার খরচটা সবচেয়ে কম আসতেছে। এই দুইটাকে আমি বলবো কি অপটিমাম ডেট ইকুইটি মিক্স। দেখো তাই ভাই এখানে ডাব্লিউডি টা এটা কিভাবে বের করলেন? ডাব্লিউডি তো কোশ্চেনেই আছে যে পার্সেন্টেজ অফ ডেট। এটা কি পার্সেন্টেজটা কি আমরা কি ভাগ করে দিব হ্যাঁ, 100 ভাগ দ্বারা? করে নিয়েছি, 100 দ্বারা ভাগ করে বসেছি। কিন্তু এটা যে 100 দ্বারা ভাগ করলাম, কিন্তু কস্ট অফ ডেটটা এটা তো আর আমরা 100 দ্বারা ভাগ করিনি, না তো না, ডাইরেক্ট। যে যে কোনো একটাকে আমরা অলওয়েজ ওয়েটটাকে পার্সেন্টেজে রাখবো। তুমি চাইলে কস্টটাকেও পয়েন্টে রাখতে পারো, 100 ভাগ করে লিখতে পারো। তুমি যদি এইখানে ভাগ করে লেখো তাহলে তোমার অঙ্কের শেষে এখানেও পয়েন্ট আকারে 0.12 বের হবে, 0.130 হবে, তখন আবার এখানে 100 গুণ দিতে হয়। তো ওই ঝামেলায় না যে আমরা কি করছি, একটা এই কস্টটাকে আমরা এইভাবেই রাখছি, 100 বর্জিত করি নাই, বিধায় আমাদের শেষে আর 100 গুণ দেওয়ারও প্রয়োজন হয় নাই। তুমি যদি এটাকে 100 দ্বারা ভাগ করে নিতা তাহলে আবার শেষে যে 100 গুণ করতে, তার মানে ডাবল খাটবে, একে ভাগ করলে আবার যায় গুণ করলে, তার চেয়ে দরকার কি তুমি এইভাবেই রাখবে, কারণ আমার অ্যান্সারটা তো পার্সেন্টেজেই প্রকাশ করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই দুইটা সিচুয়েশনে আমার খরচ কম হইতেছে, এই জন্য আমরা এই দুইটাকে অপটিমাম ডেট ইকুইটি মিক্স বলবো। অর্থাৎ অপটিমাম ডেট ইকুইটি মিক্স বলতে বুঝাইতেছি কি, যেই লেভেলে বা যেই পরিমাণ ঋণ এবং ইকুইটি নিলে আমাদের ব্যয়টা সবচেয়ে কম হইতেছে সেটাকে আমরা বলতেছি অপটিমাম ডেট ইকুইটি মিক্স। বুঝতে পারছিস? পরেরটাও সেম, পরেরটা জাস্ট খালি ট্যাক্স রেট দিয়ে দিছে, এই পার্থক্য। তো ট্যাক্স রেট থাকলে আমরা একটা জিনিস খালি একটু চেঞ্জ করব, সেটা হলো কস্ট অফ ডেট কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা সরাসরি বসালে হবে না। আমি আর প্রশ্ন করলাম না, কারণ ওটা আর এটা একদম হুবহু অঙ্ক, জাস্ট খালি ট্যাক্স রেট দিছে নিচে একটা। তো এই ক্ষেত্রে কি করব, দেখো এই ক্ষেত্রেও কিন্তু এই যে পার্সেন্টেজ অফ ডেট, অর্থাৎ ঋণের পরিমাণটা কত সেটা দিয়ে দিচ্ছে, যেটাকে ওয়েট বলি আমরা। এইগুলো দেখো, এই যে 0 থেকে 60 পর্যন্ত লিখছি। তারপরে কস্ট অফ ডেট এইটা পরে লিখতেছি আমরা। এরপরেটা দেখো কস্ট অফ কি ইকুইটি, কস্ট অফ ইকুইটি দেখো এই যে লিখছি কস্ট অফ ইকুইটি, ঠিক আছে। তারপরে ওয়েট অফ ইকুইটি আমরা পাবো কিভাবে পাবো, যে 1 থেকে এটা বাদ দিয়ে দিলেই আমরা এটা পেয়ে যাইতেছি, ঠিক আছে। আর বাকিগুলো তো আমার বোঝাতে হবে না, কারণ আমরা আগের অঙ্কে বলে ফেলছি কিভাবে কি করতে হয়। জাস্ট খালি এইটা দেখো যে এইখানে ট্যাক্স থাকলে ট্যাক্সটা বাদ দিয়ে বসাইতে হবে। বুঝতে পারছি? এই পার্থক্য শুধু। কোশ্চেনে যদি ট্যাক্স থাকে তাহলে ঋণের যে ব্যয়, এই ঋণের ব্যয় থেকে আমাদের ট্যাক্সের টাকাটা বাদ দিতে হবে। তাহলে ঋণের ব্যয়গুলো আমরা আগে তুলছি যে 5, 7.5, 5, 6, 7, 9, 10, 12। এর সাথে কি করতেছি আমরা 1 মাইনাস ট্যাক্সের, 1 মাইনাস যে ট্যাক্সের 40% ছিল, এগুলো করলে আমরা ট্যাক্স পরবর্তী ব্যয় কত ঋণের সেটা পেলাম।
ট্যাক্স বাদ দেওয়ার পরে ঋণের ব্যয় কত সেটা পেলাম। 34.5 তাহলে কি ভাই মানে কেবল ঋণের উপরে কেবল ট্যাক্সটা ধরবো, আর কি এই যে ইকুইটি এটার উপরে কি ট্যাক্স ধরবো না? না না, ওইটার উপরে ধরা হয় না, ওইটা সবসময় আফটার ট্যাক্সই থাকে। ঋণের যে ব্যয়, ঋণের ব্যয়ের অলওয়েজ আমাদের কাজ করতে হয় আফটার ট্যাক্স। এই কস্ট অফ ইকুইটি এটাও কিন্তু কস্ট, কিন্তু এটা অলরেডি করা থাকে, এই কস্টটায় ট্যাক্স বাদ দেওয়াই থাকে। তো এইটা সবসময় থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আগের অঙ্কে ট্যাক্সের থাকা না মানে কি, যেটা আফটার ট্যাক্স করে দেওয়াই আছে কোশ্চেনে। আর যখনই ট্যাক্সের থাকবে তাহলে বুঝতে হবে যে ঋণের যে ব্যয়টা, সেই ব্যয়টা আফটার ট্যাক্সে করা নেই, আমাকে আফটার ট্যাক্স করে নিতে হবে। ঠিক আছে, কারণ ঋণের ব্যয়টা আমাদের কোম্পানির যে নিট ইনকাম এর পরে কিন্তু আমরা ইন্টারেস্ট বাদ দিই। ইবিআইডি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে এনআই পাই না, ওই এনআই এর সাথে এটা সম্পর্ক। আর ইকুইটি তো আরো পরে আসে, পরের স্টেপ। আচ্ছা, তাহলে মানে এখানে দেখো কস্ট অফ ইকুইটিটা আফটার ট্যাক্স থাকে, আর কস্ট অফ ডেটটা বিফোর ট্যাক্স। বিফোর ট্যাক্সে থাকে যদি ট্যাক্সের কোশ্চেনে দেওয়া থাকে। আর ট্যাক্স না থাকলে তো বুঝতেই পারলা যে এটা আফটার ট্যাক্স কোশ্চেনে দেওয়া আছে। অর্থাৎ আগের অঙ্কটা ট্যাক্স ছিল না, তার মানে তুমি কি বলছো যে ওইখানে আফটার ট্যাক্স করাই আছে, এই জন্য আর তারা ট্যাক্সে দেয় নাই। এই অঙ্কে ট্যাক্সের দেওয়া মানে কি, যে আফটার ট্যাক্স করা নাই, তোমাকে আফটার ট্যাক্স করে নিতে হবে। না, এখানে তো আর উল্লেখ করে বলে নাই যে মানে জাস্ট ট্যাক্স বলে রেট দিয়েছে যে ওয়েন ট্যাক্স রেট ইজ 40%, এভাবে তো বলে দিয়েছে। সেজন্যই বললাম এভাবে যে বলা এখানে মানেই হচ্ছে, এভাবে বলা মানেই হচ্ছে যে আমার আফটার ট্যাক্স করা না, এটাকে আফটার ট্যাক্স করে নিতে হবে। যদি করাই থাকতো তাহলে এই রেটটা দেওয়া থাকতো না। বুঝতে পারছি? আগের অঙ্কে ইন্ডিকেট করে দিছে আফটার ট্যাক্স যে আছে, এরকমও কিছু কিন্তু এখানে বলে নাই। ট্যাক্সের না থাকা মানে আফটার ট্যাক্স করেই দেওয়া আছে কোশ্চেন। ঠিক আছে, আমাকে আর আলাদা ট্যাক্স করতে হবে না। এই রেটটা থাকার কারণে আমাকে কাজ করতে হলো। এরপর এখন আরেকটা ঝামেলা দিতে পারে, সেটা হলো এমন দিবে না, তারপরে বলি যে এখানে আবার ইন্ডিকেট করে দিল আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। কি বললো? আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। তখন কি তুমি আবার বাদ দিবে? আবার কিছু বাদ দিবে না, আফটার ট্যাক্স মানে বাদ দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তখন ওই যে রেটটা থাকলো ওই রেটের কোনো কাজ হবে না, ওই জাস্ট এটা কাজ শো হবে আপ। না। শো মানে তোমাকে কনফিউজ করার জন্য দিয়ে দিতে পারে, বেশি ঘুরে বেচাই করতে চায়, মানে স্টুডেন্ট আটকাইতে চায়। অনেক আছে না, মুখস্থ করে যায় পরীক্ষার হলে, ওইগুলো যাবে আটকে, আর যারা বুঝে করে যাবে ওরা আটকাবে। এখন খুব কম স্টুডেন্টকে আছে যে বুঝে টুঝে অঙ্ক করে যায়, ওই দেখে চিন্তা করে যে হুবহুই তো আসে, পরীক্ষার হলে দিয়ে আসে। আসার পরে যখন রেজাল্ট দেয় তখন কিরে রেজাল্ট এই অবস্থা কে, ওই মনে করে অঙ্ক হয়েছে, আসলে যে ভিতরে ভুল করে রেখে আসছে সেটা খেয়াল করে না। এর আগে যে কিসের জানি, এই ম্যাথের মধ্যে একটা পার্টির একটা কোশ্চেন সবাই মনে করছে পানির মতো সহজ। কোশ্চেনটা হয়েছিল তোমার পার্ট এ তে, তোমার কোশ্চেনটা হয়েছিল 1/0, 1/0 ইজ ইকুয়াল টু কত? 1/0 ইজ ইকুয়াল টু কত বলতে পারো তোমরা? এই কোশ্চেনটা দেখে তো সবাই ইজি মনে করে না, দিয়ে দিছে 1/1 না সরি 0/0, 0/0 অ্যান্সার কত বলতে পারবা? এই ভুলটাই সবাই ক্যালকুলেটর হাতে থাকতেও স্টুডেন্টরা কেন এই ভুলগুলো করে। ক্যালকুলেটরে দিলেই কিন্তু রেজাল্টটা পেয়ে যায়। হয়তো মনে করছে ক্যালকুলেটরে ভুল অ্যান্সার দিতেছে, ম্যাথিরও রাশি বারবার অনেক কথা ট্রাই করছে না, হয়তো দেখছে ম্যাথিরও, তাহলে ভাববো যে দিয়ে দিই 0/01, ওই চিন্তা করে কাটাকাটি করতে 1 থাকে না, এরকম অবস্থা। আচ্ছা, এটাও আমাদের সেম অঙ্ক। হ্যাঁ, জাস্ট খালি ওয়েটটা বের করি কিভাবে দেখো। কস্ট অফ ডেটও আছে, কস্ট অফ ইকুইটিও আছে। আমার শুধু দরকার হলো ওয়েট। আগেরটায় ওয়েট একটা দেওয়া ছিল, একের থেকে ওটা বাদ দিয়ে অন্যটা বের করছি, কিন্তু আমাদের এই অঙ্কে ওয়েট দেওয়া নাই, ওয়েটটা করে নিতে হবে। ওয়েটটা এখন কিভাবে করব? আমরা ওই যে করছি না, রিস্ক এন্ড রিটার্ন পোর্টফোলিও, ওইখানে ওয়েট বের করে শিখছিলাম না? টোটালটা আগে টোটাল বানাই, যার যার টাকাকে টোটাল দ্বারা টাকা দিয়ে ভাগ করে ওয়েট বানাই, এই কাজটাই এখানে করব। কোম্পানি উইশ টু ডিটারমাইন অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। একটা কোম্পানি
অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার খুঁজে বের করার চেষ্টা করতেছে। From the following selected information supplied to you, determine the optimum capital structure of the company. তো নিচের এই তিনটা ইনফরমেশন থেকে তিনটা সিচুয়েশনে কোনটা অপটিমাম সেটা তোমাকে বের করতে হবে। আর ওই অপটিমামটা খোঁজার জন্য তোমাকে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে, যেটা কিনা এই অঙ্কে ডিরেক্ট বলে নাই, তোমাকে বুঝেই নিতে হবে। অপটিমাম ডেট ইকুইটি বা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আমাদের যেই যেই লেভেলে আমাদের খরচ সামগ্রিক ব্যয় সবচেয়ে কম হবে সেটাকে আমরা অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলি। যেহেতু ঋণ এবং ইকুইটির পরিমাণ দেওয়া আছে এবং ঋণের ব্যয় ইকুইটির ব্যয় দেওয়া আছে, তাহলে এই ঋণ এবং ইকুইটি দুইটা যোগ করলে পাওয়া যাবে টোটাল ভ্যালু, ফার্মের টোটাল ভ্যালু। ঠিক আছে, তাহলে যার যার টাকাকে ভ্যালু দ্বারা ভাগ করলে আমি যার যার অনুপাত পাবো, আর অনুপাতকে আমরা ওয়েট দ্বারা প্রকাশ করতেছি। আর অর্থাৎ ওয়েট অফ ডেট এবং ওয়েট অফ ইকুইটি পাবো আমরা যদি যে কাজটা করবো বলছিলাম, যে যার যার টাকাকে এই দুইটার যে মোট টাকা দিয়ে ভাগ করে ওয়েট পাবো। প্রত্যেকটা ওয়েটের সাথে যার যার কস্ট গুণ দিলে আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পাবো। তাহলে আমরা ঋণের টাকাগুলো দেখে দেখে তুলছি, ইকুইটির টাকাগুলো তুলছি, টোটাল ক্যাপিটাল কত সেটাও তুলছি, দুইটা যোগ করে করে প্রতি ক্ষেত্রেই 10 লাখ করে আসছে। ওয়েট অফ ডেট কিভাবে পাইছি, যার যার টাকা অর্থাৎ ঋণের টাকা, আমি এখন ওয়েট বের করতেছি ঋণের, তাহলে ঋণের টাকাকে টোটাল টাকা দিয়ে ভাগ করে আমি এটা বের করলাম। আবার যখন ইকুইটিটা বের করবো, ইকুইটির টাকাকে টোটাল টাকা দিয়ে ভাগ করবো। তুমি মন চাইলে এটা নাও করতে পারো, যদি এটা না করো এতটুকু, তাহলে তোমার এই যে এখানে 1 - W দিয়ে দিতে হবে। ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি যদি সময় বাঁচাইতে চাও তাহলে এটা দিলা না, সমস্যা নেই। তখন তুমি যে এখানে যেভাবে লিখে রাখছো 1 - WD, কারণ তুমি তো জানোই যে দুইটার যোগফল 1 হবে। এইটা যদি 0.8 হয় এটা 0.2 হবে, এটা যদি 0.5 এটা 0.5 হবে, এটা যদি 0.2 হয় এটা 0.8 হবে। বুঝতে পারছি? তারপরে এটা আমরা শো করছি বোঝার সুবিধার্থে। তাহলে 1 থেকে এগুলো বাদ দিলে আমি এটা পাইতেছি। আর কস্ট অফ ডেট দেওয়া আছে, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, বাকি কাজটা আগের মতো করে দেখতেছি আমাদের খরচ সবচেয়ে কম হয়েছে এই 2 নাম্বারটাতে, এই জন্যই লিখলাম অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ইজ সিচুয়েশন টু ফর লোয়ার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তার মানে কি বোঝা গেল, তিনটা অঙ্কই সেম ছিল, একটা একদম নর্মাল ছিল, আর একটা ট্যাক্স ছিল, আর একটা ওয়েট ছিল না, ওয়েটটা বের করে নিতে হয়েছে। এখন আমরা যাব পরের ফর্মুলায়। আমরা এখন এটা হচ্ছে মডেলের ফর্মুলা, এই যে এখন যে ফর্মুলাটা আমরা ইউজ করব। তো মডেলের ফর্মুলাটা একটু দেখে আসি উপর থেকে আমরা। মডেলের ফর্মুলাটা আমাদের উপরে আর আমরা 3টা অঙ্ক বাকি আছে, এটা অনেক বড় পার্ট, বেশি। এখানে সূত্রগুলো একটু দেখো, সূত্র কি বলছে। with tax with tax আছে, উইদাউট ট্যাক্স আছে। প্রথমটা উইদাউট ট্যাক্স। তো এতগুলো সূত্র কিভাবে মনে রাখবা, এগুলো তো টেকনিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখাই দিব। যে একটার সাথে আর একটার হুবহু মিল না হলেও ম্যাক্সিমাম অংশটুকুই মিল আছে। প্রথমটা হলো মডিগিলানি এন্ড মিলার হাইপোথিসিস উইদাউট কর্পোরেট ট্যাক্স, যেটাকে আমরা শর্টকাটে হাইপোথিসিস বলি। দুইজন ব্যক্তি এখানে, মডিগিলানি এবং মিলার দুইজন ব্যক্তি, তো ওনাদের মডেল হিসেবেও বলা হয়। তো এটা উইদাউট কর্পোরেট ট্যাক্স হতে পারে, আবার কর্পোরেট ট্যাক্স থাকতেও পারে। আরেকজন আছে শুধু মিলার মডেল, আর একটা হামাদা মডেল। তো হামাদা মডেল আজ পর্যন্ত কোনো পরীক্ষায় আসে না, এই জন্য এটা না করলে হবে এই সেকশনটা। আমরা এখন দেখব মিলার মডেলের, সরি মডেলের উইদাউট কর্পোরেট ট্যাক্স, অর্থাৎ কোনো ট্যাক্স যদি না থাকে তাহলে কিভাবে কি করতে হয়, স্টেপ বাই স্টেপ আমরা দেখব। প্রপোর্শন 1 প্রস্তাবনা, সে দুইটা প্রস্তাবনা দিয়েছে। সে প্রথম প্রস্তাবনায়
সে একটা ফার্মের ভ্যালু কেমন হয়, লিভার ফার্ম এবং আনলিভার ফার্মের ভ্যালু কেমন হয় যদি ট্যাক্স না থাকে সেই সম্পর্কে বলছে। আর সেকেন্ড যে প্রস্তাবনা সেখানে সে বলছে যে একটা কোম্পানির যদি ট্যাক্স না থাকে তাহলে কস্ট অফ ইকুইটি কেমন হয় লিভার ফার্ম, কস্ট অফ ইকুইটি লিভার ফার্মের কত হয়, অর্থাৎ যেই ফার্মে ঋণ থাকে সেই ফার্মের ইকুইটির ব্যয়টা কেমন হয় সেই সম্পর্কে সে আলোচনা করছে। তাহলে দুইটা প্রস্তাবনা। তো আমরা প্রথম প্রস্তাবনায় দেখব যদি কর্পোরেট ট্যাক্স না হয় তাহলে লিভার ফার্ম এবং আনলিভার ফার্মের ভ্যালু গুলো কেমন। প্রথমেই বলছে যে লিভার ফার্ম এবং আনলিভার ফার্ম সমান হবে কখন, যখন কোশ্চেনে কোনো ট্যাক্স থাকবে না, পুরো টাইটেলই দেওয়া আছে। এখন যেগুলো আমরা বুঝাবো সবই ট্যাক্স যদি না থাকে তাহলে কি ঘটে। লিভার ফার্মের ভ্যালু এবং আনলিভার ফার্মের ভ্যালু সমান হবে যখন কোনো ট্যাক্স রেট থাকবে না। এরপরে এই আনলিভার ফার্মের ভ্যালু কিভাবে বের করব তার একটা ফর্মুলা দেওয়া আছে। ইবিআইটি কে কেও দ্বারা ভাগ, ইবিআইটি কে কেও দ্বারা ভাগ, এই সূত্রটা মনে পড়ছে আমি কোথায় করছি। ইবিআইটি কে কেও দ্বারা ভাগ এনওআই মডেলে, নিট অপারেটিং ইনকাম মডেলে আমরা ইবিআইটি কে কেও দ্বারা ভাগ করে ভ্যালু বের করতাম ভি। ওই সূত্রটাই কিন্তু এইটা। এটাকে আমরা বলতে পারি ডাব্লিউএসসি দ্বারাও ভাগ করতে পারি, কে ইউ দ্বারাও ভাগ করতে পারি। কারণ যেই ফার্মে কোনো ঋণ থাকে না সেই ফার্মের সামগ্রিক ব্যয় যা হয়, এই দুটোই সামগ্রিক ব্যয়ের সিম্বল কেও এবং ডাব্লিউএসসি। তো যেই ফার্মের কোনো ঋণ থাকে না সেই ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যা হয়, কস্ট অফ ইকুইটি তাই হয়। কিন্তু কে ইউ, কে ই মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি আর ইউ হচ্ছে আনলিভার ফার্ম, অর্থাৎ যেই ফার্মে কোনো ঋণ থাকবে না। যেই ফার্মে কোনো ঋণ থাকে না সেই ফার্মে আমি চাইলে ইবিআইটি কে কেও দ্বারাও ভাগ করতে পারি, ডাব্লিউএসসি দ্বারাও ভাগ করতে পারি, কে ইউ দ্বারাও ভাগ করতে পারি, কারণ প্রশ্নের প্রত্যেকটা মানই সেম থাকে। এটার অল্টারনেটিভ তো না, কিন্তু অর্থ অবশ্যই মনে করে এটা 10%, অঙ্ক অবশ্যই কস্ট অফ ইকুইটি 10%ই হবে। কেন? কারণ ওই যে আমরা যেটা জানি যে আনলিভার ফার্মে যেহেতু কোনো ঋণ নাই, তাহলে ওই ফার্মের যে ইকুইটির যে ব্যয় সেই ইকুইটির ব্যয়টাই হবে কোম্পানির সামগ্রিক ব্যয়। ঠিক আছে, এটা হলো প্রপোর্শন 1 এর ঘটনা। এবং প্রপোর্শন 2 তে কস্ট অফ ইকুইটি লিভার ফান্ড বের করার দুটো ফর্মুলা দেওয়া আছে, দুটো ফর্মুলা আমরা মনে রাখবো। একটা ফর্মুলা হলো এই ফর্মুলাটা একটু বেশি ইউজ হবে ওদের চাইতে। ফর্মুলাটা হলো কে ইউ প্লাস কে ইউ মাইনাস কেডি বি বাই এস। এটাও কিন্তু একটা অঙ্কে আমরা ইউজ করছি। ঠিক আছে, কে ই ইজ ইকুয়াল টু লিখছিলাম কেও দিয়ে করছিলাম, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দিয়ে আমরা অঙ্কটা, না সরি কেও বের করছিলাম কে ই দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে মিনিং দেওয়া আছে, কার মিনিং কি। আরেকটা প্রপোর্শন দেখবো, মানে এই পার্টটা দেখে আমরা ওই অঙ্কটা সলভ করবো। হাইপোথিসিস উইথ কর্পোরেট ট্যাক্স, হাইপোথিসিস উইথ কর্পোরেট ট্যাক্স, এই কারণে দুইটা প্রপোর্শন ওই একই কথাই। এখানে ফার্মের ভ্যালু নিয়ে আলোচনা করা হয়েছে, আর এখানে আলোচনা করা হয়েছে একটা ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এবং কস্ট অফ ইকুইটি লিভার ফান্ড কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে সবগুলো সূত্র লাগবে না আমাদের, কিছু কিছু সূত্র লাগবে, কিছু সূত্র লাগবে না। যেমন এই যে 1 নাম্বার আর 2 নাম্বার সূত্রটার ইউজ একটু কমই হবে, আমাদের ম্যাক্সিমাম ইউজই হবে 3 এবং 4 নাম্বার সূত্রটা একটু বেশি হবে। তো এইখানে আর কথা হলো যে লিভার ফার্মের ভ্যালু এবং আনলিভার ফার্মের ভ্যালু একরকম হতে পারবে না, যেহেতু ট্যাক্স আছে। ট্যাক্স থাকার কারণে ফার্মের ভ্যালু বেড়ে যাবে। ঠিক আছে, সরি ঋণ থাকার কারণে, ঋণ এবং ট্যাক্স দুটোই থাকবে। এখন ট্যাক্স থাকার কারণে ফার্মের ভ্যালু কিভাবে বাড়ে? ফার্মের ভ্যালু বাড়ার শর্তটা হচ্ছে একটা কোম্পানি যখন কোম্পানিতে ঋণ থাকে সেই ঋণের এগেনস্টে কোম্পানি ট্যাক্স সেভিং পায়। ঠিক আছে, ট্যাক্স সেভিং অর্থাৎ ঋণ নিলে কোম্পানির ট্যাক্সটা সেভ হয়। কারণ ঋণ নেওয়া মানে কি, তার খরচটা বেড়ে যাওয়া, অর্থাৎ ঋণের যে সুদ সেই সুদটা হলো তার জন্য ব্যয়। একটা কোম্পানি যত ঋণ নিতে থাকবে ততই তার ঋণের ব্যয়টা বাড়তে থাকবে। ঠিক আছে, একটা অঙ্ক আমরা যে প্রথম শ্রেণী শুরু করছিলাম সেখানে কিন্তু দেখছি যে একটা কোম্পানি যত ঋণ নিবে তার যে ঋণের ব্যয়টা সেটা কি বাড়তে থাকবে, এবং ঋণের ব্যয় বাড়ার কারণে তার কিন্তু কোম্পানিতে
এই ট্যাক্স যেটা দিতে হইতো সেটা কিন্তু দিতে হবে না, তার কিন্তু ট্যাক্স কমে আসবে। বুঝতে পারছি? কারণ আয় যত হবে তার উপরেই তো ট্যাক্স দিতে হয় না? তো আয় যত কমবে, আয় কমতে হলে কি করতে হবে? আমার ব্যয় বেশি দেখাইতে হবে। ঠিক আছে? মানে লাভের উপরে কি দিই আমরা? ট্যাক্স দিই, যে মুনাফাটা হয়। তো যত আয় কম দেখাবো ততই আমাদের ট্যাক্স কম আসবে। এবং আয় কিভাবে কমতেছে? ঋণের যে ব্যয়, সেই ব্যয় যত বাড়বে ততই আমাদের ট্যাক্স সেভিং হতে হবে। এই টিডি দ্বারা বলা হবে ডিভিডেন্ড ডেটের উপরে ট্যাক্স কতটুকু সেভিং হলো, অর্থাৎ ঋণ নেওয়ার কারণে আমাদের ট্যাক্স সেভিং কতটুকু হলো। ঠিক আছে? তারপরে ভ্যালু অফ আনলিভার ফার্মের ভ্যালু কত, সেটা ওইখানে যেভাবে বের করছে এইখানে 1 মাইনাস ট্যাক্স থাকবে। ঠিক আছে? তো টিডিটা কিভাবে বের করবো সেটার নমুনা আবার এখানে আমরা দিয়ে দিচ্ছি। এই ঋণের উপরে ট্যাক্স ধরলে যেটা হবে সেটাকে আমরা বলবো টিডি, ডেট অফ সরি ট্যাক্স অন ডেট ঋণ করে তারপরে আমরা লিভার ফার্মের জিনিসটাকে নিচে ভেঙে লেগেছি। আমি যদি মনে হয় এই দুইটা স্টেপ করতে চাইতেছি না, এই দুইটা স্টেপ আমি সরাসরি করতে চাইতেছি লিভার ফার্মের ভ্যালু বের করতে চাইতেছি, তাহলে এটা হলো আনলিভার ফার্মের ভ্যালু, তার সাথে টিডি যোগ করে আমি লিভার ফার্মের ভ্যালু বের পাইতেছি, যেটা কিনা এইভাবেও লেখা যায়। আমি যদি আলাদা আনলিভার ফার্মের ভ্যালু বের করি তাহলে আর আমার এইভাবে ভেঙে লেখার কোনো প্রয়োজন নাই। আমরা এটাই এখানে বসায় দিব। ঠিক আছে? তো একটু আমরা তাহলে অঙ্কে যাই, ওই অঙ্কটায় সলভ করি। ওদের দুইজনের মনে হয় একই এলাকায়, তোরা কারেন্ট চলে গেছে। নাম 3টা অঙ্ক দেখছি, এই অঙ্কটা হলে 4টা অঙ্ক সামনে চলে গেছে। 22 নাম্বার ম্যাথ। মার্কেট ভ্যালু অফ এ ফান্ড ইজ টাকা 70 লাখ, ইনক্লুড অফ 5 লাখ ডেট। একটা ফার্মের টোটাল ভ্যালু হচ্ছে 17 লাখ, যার মধ্যে 5 লাখ টাকার ঋণ আছে। ঠিক আছে? The pre-tax interest rate of debt is 10%. The company is 13%, 34% tax bracket, 34% tax দেওয়া আছে আবার। The company accepted টাকা 3,06,000 EBIT every year. কোশ্চেনে EBIT-ও দেওয়া আছে। তো বলতেছে যে কোম্পানি what would be the value of the firm if it were financed entirely with ইকুইটি। বলতেছে যে কোম্পানি যদি শুধুমাত্র ইকুইটিতে তার সম্পূর্ণ টাকা ব্যয় করে তাহলে তার যে ভ্যালু, ফার্মের ভ্যালু, সেই ভ্যালুটা কত হবে। তো এই বিষয়টা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? দেখেন আসলে আবার করতেছি যে কি চাইতেছে। বলতেছে যে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, কোম্পানির ফার্মের ভ্যালু কত হবে দি ইফ ইট উই ফাইন্যান্স এন্টায়ারলি উইথ ইকুইটি। এই পুরোটার মিনিং হচ্ছে যে আনলিভার ফার্মের ভ্যালু কত সেটা বের করতে বলতেছে। কারণ কি আনলিভার ফার্ম বলতে আমরা বলছি যে যেই ফার্মে শুধুমাত্র ইকুইটি বিনিয়োগ করা হবে, এখানে কোনো ঋণ থাকবে না, শুধুমাত্র ইকুইটিতে বিনিয়োগ হবে, এই ফার্মটাকে বলতেছি আমরা আনলিভার ফার্ম। ভাই সাউন্ডটা আনলিভার আবার ফার্মের ডিস্টার্ব ভ্যালু বের করতেছে, করতে হলে সাউন্ডটা আবার প্রবলেম করতেছে। তাহলে আমরা বলছিলাম আনলিভার ফার্মের ভ্যালু বের করব। তো আমাদের দেওয়া আছে মার্কেট ভ্যালু অফ দা ফান্ড ইনক্লুডিং 5 লাখ টাকা ডেট, অর্থাৎ ঋণ সহ কোম্পানির টোটাল ভ্যালু হচ্ছে 17 লাখ টাকা। তাহলে আমরা জানি কি লিভার ফার্মের ভ্যালু বলতে আমরা কি বুঝি, যেখানে আমাদের ঋণও থাকবে এবং ইকুইটিও থাকবে, দুটো মিলিয়ে থাকবে। তো আমরা একটু আগে সূত্র দেখছিলাম যে ভ্যালু অফ লিভার ফার্ম ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার ফার্ম প্লাস টিডি, অর্থাৎ ডেট অন ট্যাক্স, ঋণের উপরে
ট্যাক্স সেটা। তো খেয়াল করে দেখি ভ্যালু অফ লিভার ফান্ড কোশ্চেনে দেওয়া ছিল 17 লাখ, এই 17 লাখ টাকা আমরা বসালাম। ঠিক আছে, এই 17 লাখ টাকা আমরা বসালাম। আনলিভার ফান্ডের ভ্যালুটা বের করতে বলছিল, রেখে দিলাম। আর টিটি কিভাবে পাই, ওই যে ঋণ এবং ট্যাক্স রেট, এই দুটো গুণ করে ঋণ হচ্ছে কত 5 লাখ এবং ট্যাক্স রেট হলো 34%, 5 লাখে 34%। ঠিক আছে, তো এখন আমরা এখানে প্লাস সাইন হবে। তো এই 17 লাখ লিখলাম, ভ্যালু অফ আনলিভার ফান্ড বললাম, আর এখানে এই পার্সেন্টেজ করে 17 লাখ আসলো। তো আমরা সাইড চেঞ্জ করছি, অর্থাৎ এই 17 লাখ থেকে 1,70,000 বাদ দিব, তাহলে আসলে 15,30,000 টাকা। এটা হলো রিকোয়ারমেন্ট একের অ্যান্সার। আর দুইয়ে বলছে যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল আর্নিং অ্যাভেলেবল ফর স্টক হোল্ডার। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ অ্যানুয়াল আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক, যেটাকে আমরা শর্টকাটে বলি EACS, আর্নিং অ্যাভেলেবল কমন স্টক শেয়ার হোল্ডার। তো এটা আমরা কিন্তু ওই যে একদম ফার্স্টে পার্ট 1-এ শিখছিলাম ছকের মধ্যে। আমরা শিখছিলাম ইবিআইডি থেকে ইন্টারেস্ট বাদ দেই পাই এনআই ইবিটি। ঠিক আছে, ইবিডি থেকে 1 মাইনাস ট্যাক্স সেট করলে আমরা কি পাই, মানে গুণ করলে এটার সাথে এটা পাই আর্নিং আফটার ট্যাক্স। তারপরে যদি পিডি থাকে অঙ্কে প্রেফারেন্সিয়াল ডিভিডেন্ড, ওটা বাদ দিই, দিলেই আমরা কি পাই আর্নিং অ্যাভেলেবল কমন স্টক। যেহেতু অঙ্কে আমাদের কোনো পিডি নাই, তার মানে ইবিআইডি থেকে ইন্টারেস্ট বাদ দিলে হবে ইবিটি, ইবিটির সাথে 1 মাইনাস ট্যাক্স রেট গুণ দিলে হবে ইএটি। তো কোম্পানির ইএটি যা আর্নিং অ্যাভেলেবল কমন স্টক তাই হইতেছে। কেন? কারণ আমাদের অঙ্কে পিডি নাই। প্রেফারেন্সিয়াল ডিভিডেন্ড যদি থাকতো তাহলে সেটাও আমরা বাদ দিয়ে ইএসিএস তৈরি করতাম। ঠিক আছে, এটা কমপ্লিট। আমরা লাস্ট অঙ্ক দেখব 23। ভাই এটা করেন না ভাই, ওরা তো দুইজন নাই ভাই। তাহলে তো ভাই আপনাকে আবার রিপিট করতে হবে ভাই। না, ওর রেকর্ডিং তো দিয়ে দিই, আচ্ছা দেখি ছোট কিছু পাই কিনা, থাকলে এই যে এটা একটু ছোট আছে, মানে ওটা তো রিকনেন অনেকগুলা। এইটা ওরা যদি মিসও করে 24 করাইলে, মানে 25 করলে 24টা কভার করতে পারে। এটা একটু ছোট আছে, 4টা রিকোয়ারমেন্ট, সময় লাগবে না, ছোট ছোট ওয়ার্কিং, এটা দেখে শেষ করে দিই, 5 মিনিট লাগবে। ওকে ভাই। দেয়ার আর টু কোম্পানি, দুইটা ফার্ম আছে, আনলিভার ফার্ম এবং লিভার ফার্ম। হোয়ার এল ইজ লিভার ফার্ম এন্ড ইউ অ্যান্ড আনলিভার ফার্ম, মানে এল দ্বারা কি বুঝেছি, ইউ দ্বারা কি বুঝেছি সেটা বলতেছে। ইউ ফার্ম হুইচ হ্যাজ নো ডেট, আমরা জানি আনলিভার ফার্মে কোনো ঋণ থাকে না, সেটাই বলতেছে। দ্য ফার্ম হ্যাজ 10 লাখ ডেট, ফার্মের 10 লাখ টাকা ঋণ আছে এবং সুদের হার হচ্ছে 10%। Assume that there is no corporate tax and personal tax, কোনো ট্যাক্স রেটই নাই কোশ্চেনে। The expected EBIT is টাকা, EBIT দেওয়া আছে 3 লাখ টাকা এবং কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 16%। মানে আমাদের কি জানতে চাওয়া হয়েছে, আনলিভার ফার্মের ভ্যালু কত। আমরা প্রথমে টুবিসিডি কি দেওয়া আছে, ইবিআইটি আছে, আনলিভার ফার্মের ইকুইটি দেওয়া আছে কস্ট কত, তারপরে ঋণ দেওয়া আছে টোটাল 10 লাখ টাকা। আমাদের প্রথমে চাইছি কি আনলিভার ফার্মের ভ্যালু। আমরা শিখছি কি যখন ট্যাক্স রেট না থাকে তখন ফার্মের যে ইবিআইটি, সেই ইবিআইটি কে আমরা ভাগ করব কি দিয়ে, ইবিআইটি কে ভাগ করব 30 লাখ নাকি 3 লাখ হবে, 3 লাখে হবে, এই কমাটা আগে করে দিচ্ছি, 3 লাখে দেওয়া। ঠিক আছে, আমরা শিখছি কি যে যখন ট্যাক্স না থাকে তখন ইবিআইটি কে কেই বা কেও বা ডাব্লিউএসসি দ্বারা ভাগ করবে। তো কেইউ আমাদের 16% আছে, এটাতে ভাগ করলাম, আমাদের ফার্মের আনলিভার ফার্মের ভ্যালু দাঁড়ালো 18,75,000। সেকেন্ড যেটা করতে বলছে লিভার ফার্মের ভ্যালু, আমরা এটাও শিখছি যখন কোশ্চেনে ট্যাক্স রেট না থাকবে তখন কি হবে, লিভার ফার্মের ভ্যালু যা হবে আনলিভার ফার্মের ভ্যালু তাই হবে। এই জন্য আমরা দেখো ইকুয়াল লিখে দিচ্ছি। ঠিক আছে, তারপরে 3 নম্বরে বলছে কস্ট অফ ইকুইটি অফ আনলিভার ফার্ম। এই সূত্রটাকে, এই যে এই সূত্রটাকে আমরা যদি সাইড চেঞ্জ করে দেই, এটা দেওয়া আছে আবার চাইছে কোশ্চেন, তা আমরাও চালাকি করে কি করব, এইটাকে এখানে পাঠিয়ে দিব, আর নিচে পাঠিয়ে দিয়ে 100 গুণ দিয়ে দিলেই আমরা কস্ট অফ ইকুইটি আনলিভার ফার্ম পাবো। ঠিক আছে, ইবিআইটি কে ভ্যালু অফ ফার্ম ইনটু 100 দিলেই কেই পাইতেছি। বুঝতে পারছি? তা
এটা আমরা কমপ্লিট করলাম। এটা কিন্তু আলাদা সূত্র এখানে ছিল না, কারণ সূত্রটা তো আমার প্রয়োজন নাই, কারণ এটাকেই তো সাইড চেঞ্জ করলে আমি যেটা কোশ্চেনে দেওয়া আছে সেটাই আবার ফেরত পাইতেছি। সর্বশেষ জানতে চাইছে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার অফ এল ফার্ম। আনলিভার ফার্মের কিন্তু শেয়ার ভ্যালু আছে, আনলিভার ফার্মের এই যে টোটাল ভ্যালু দেখতেছো যে এটা, এইটাই কিন্তু আমাদের শেয়ারের ভ্যালু, কারণ কি আনলিভার ফার্মের কোনো ঋণ থাকে না। তবে ফার্মের ভ্যালু যাই যেটা সেটাই কোম্পানির শেয়ার মূল্য। ঠিক আছে, যদি বলে যে আনলিভার ফার্মের এস কত, তাহলে কিন্তু আমরা এইটাই বলবো 18,75,000। কেন? কারণ আমার তো আনলিভার ফার্মের কোনো ঋণ থাকে না, ফার্মের ভ্যালু যা ওইটাই শেয়ার ভ্যালু। ঠিক আছে, এখন বলতেছি যে লিভার ফার্মের তাহলে এস কত, তাহলে আমি লিভার ফার্মের ভ্যালু কত জানি, এই যে লিভার ফার্মের ভ্যালু জানি 18,75,000। এই লিভার ফার্মের এই এত টাকার মধ্যে আবার কিন্তু ঋণ আছে, এই যে ঋণ আছে 10 লাখ টাকা, এই ঋণ বাদ দিলেই তুমি পেয়ে যাবে লিভার ফার্মের আর শেয়ার ভ্যালু কত। শেয়ার ভ্যালু অফ লিভার ফার্ম, আর লিভার ফার্মের ভ্যালু থেকে বি বাদ দিচ্ছি আমরা, লিভার ফার্মের শেয়ারের ভ্যালু পেলাম। বুঝতে পারছি? তাহলে আজকে এই পর্যন্ত রাখি, তুমি করো।